আজকে তোমাদের পড়াতে চলেছি আয়তঘন বা কিউবয়েড এই চ্যাপ্টারটি। এটা একটা আয়তঘন স্যার, এটাও আয়তঘন, এটাও আয়তঘন। ইয়েস, তুমি দেখো এই দুটোর কিন্তু একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আছে? আমরা একটা আয়তঘনের পৃষ্ঠতল পেলাম 6টা, আমরা একটা আয়তঘনের ধার বা প্রান্তিকি কটা পাচ্ছি? আমরা একটা আয়তঘনের ধার বা প্রান্তিকি পাচ্ছি টোটাল 12টা। এটা একটা পৃষ্ঠ স্যার, এর অপোজিটটা একটা পৃষ্ঠ স্যার, এটা একটা পৃষ্ঠ স্যার, এর অপোজিটটা একটা পৃষ্ঠ স্যার, এটা একটা পৃষ্ঠ স্যার, এর অপোজিটটা একটা পৃষ্ঠ। আচ্ছা দেখো তো এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা, এই দুটো পৃষ্ঠ সমান কিনা? এসো, বসো, খুলে ফেলো বই, আজ খুঁজে নেব আয়তঘন কই। আচ্ছা, হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আজকে তোমাদের পড়াতে চলেছি আয়তঘন বা কিউবয়েড এই চ্যাপ্টারটি। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আয়তঘন কি বা আয়তঘন কাকে বলে। কিন্তু এবার বসে বসে থাক, একটু দাঁড়িয়ে পড়াই তোমাদের। তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আয়তঘন বা কিউবয়েড কাকে বলে, বা কোন কোন জিনিসগুলোকে আমরা আয়তঘন হিসাবে ডিনোট করতে পারি। শুরুতেই আমি কি এনেছি তোমাদের জন্য? একটা ক্লাস 10-এর গণিত বই এনেছি, গণিত প্রকাশ। এই যে গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই গণিত বইটাই আসলে একটা আয়তঘন। স্যার কি বলছেন স্যার? হ্যাঁ ঠিক বলছি, সর্ষের মধ্যে ভূত, এইটা তো তোমরা ছোটবেলা থেকে শুনেছো। অর্থাৎ যে সর্ষে দিয়ে ভূত ছাড়ানো হয় সেই সর্ষের মধ্যেই ভূত। তো এই বই থেকে আমরা আয়তঘন পড়বো, তাই এই বইটাই একটা আয়তঘনের উদাহরণ। স্যার এই বই ছাড়া কি আর কিছু আয়তঘনের উদাহরণ নেই? হ্যাঁ, এই বই ছাড়া আয়তঘনের উদাহরণে আরো অনেক কিছু আছে। আমরা সেই জিনিসগুলো একটু জেনে নিতে পারি। আমাদের এটা একটা আয়তঘনের উদাহরণ হতে পারে ব্রিক্স। আমাদের গিফট বক্স, অর্থাৎ আমরা যে প্যাকেট করে গিফট বক্স পাঠাই, সেটা একটা আয়তঘনের উদাহরণ হতে পারে। ফার্স্ট এড বক্স একটা আয়তঘনের উদাহরণ হতে পারে। আইসক্রিম আয়তঘনের উদাহরণ হতে পারে। যেটা বললাম বুক, এটা একটা আয়তঘনের উদাহরণ হতে পারে। এই ধরনের যে কোনো কিছুই একটা আয়তঘনের উদাহরণ হতে পারে। স্যার তাহলে আয়তঘনের কি থাকে, কাদেরকে আয়তঘন বলবো, কোন কন্ডিশনে একটা বই বা একটা ব্রিক্স বা একটা ফার্স্ট এড বক্স আয়তঘন হবে, এটা তো জানতে হবে, তাই না স্যার? তো আজকে আমরা শুধু বায়োলজিতে নয়, ম্যাথেও পোস্টমর্টম করব। কার পোস্টমর্টম করব? আমরা একটা আয়তঘনাকার বস্তুর পোস্টমর্টম করব। আয়তঘনাকার বস্তুটা কোথায়? হাতে তো আয়তঘনাকার বস্তু নেই। কি বলেছিলাম? আমি তোমাদের মাস্টার, বন্ধু, আমি তোমাদের ম্যাজিশিয়ান, সব কিছু। তো আজকে আমাদের হাতে তো আয়তঘনাকার বস্তু নেই, কিন্তু দেখি আমরা একটু মন্ত্র করে, আমরা একটু ম্যাজিক করে আয়তঘনাকার বস্তুকে আনতে পারি কিনা। হিংচিং ছাট, আয়তঘন আজা মেরে লাট, ইয়েস আ গয়া তোমারা আয়তঘন। তাহলে আয়তঘনতে চলে এলো। এইবার আমরা এই আয়তঘনকে কি করব? পোস্টমর্টম, অর্থাৎ শিরোচ্ছেদ করব। শুধু শিরোচ্ছেদ না, একটা একটা করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বের করব। সো এটা একটা আয়তঘন স্যার, এটাও আয়তঘন, এটাও আয়তঘন। ইয়েস, তুমি দেখো এই দুটোর কিন্তু একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আছে? প্রথম সিমিলারিটি হচ্ছে যে এই আয়তঘনটার আমি যদি পৃষ্ঠতল বলি, কটা পৃষ্ঠ? একটা, নিচে সেম দুটো, এপারে তিনটে স্যার, এপারে চারটে স্যার, এটা একটা 5টা স্যার, এটা একটা 6টা স্যার। কটা পৃষ্ঠতল? 6টা স্যার। বইটাকে আয়তঘন বললেন, বইয়ের পৃষ্ঠতল কটা? একটা, এর অপোজিট দুটো, এদিকে 3টে, এদিকে 4টে, এদিকে 5টা, এর অপোজিট 6টা স্যার। কটা পৃষ্ঠতল? স্যার 6টা পৃষ্ঠতল স্যার। তাহলে আয়তঘনের কটা পৃষ্ঠতল হলো? 6টা। এইবার আয়তঘনের শুধু পৃষ্ঠতল থাকে না স্যার, আর কি থাকে? স্যার এই আয়তঘনের তো ধার আছে, দেখুন এই একটা ধার, এই একটা ধার আছে না? তাহলে এই আয়তঘনের কতগুলো ধার আছে? আয়তঘনের ধার সংখ্যা দেখো, 1 2 3 4। কটা ধার? 4টে স্যার। এই 4টেই কি ধার? না স্যার, 5 6 7 8। কটা ধার? 8টা। 9 10 11 12।
কতগুলো ধার হলো স্যার? ধার সংখ্যা হয়ে গেল 8টা। অর্থাৎ একটা আয়তঘনের আমরা প্রথমে পৃষ্ঠ সংখ্যা কটা পেলাম? আমরা একটা আয়তঘনের পৃষ্ঠতল পেলাম 6টা। আমরা একটা আয়তঘনের ধার বা প্রান্তিকী কটা পাচ্ছি? আমরা একটা আয়তঘনের ধার বা প্রান্তিকী পাচ্ছি টোটাল 12টা। টোটাল কতগুলো ধার বা প্রান্তিকী পাচ্ছি? 12টা। আমি এক্ষুনি তোমাদের দেখালাম। এইবার এখানেই কি শেষ? আর একটা জিনিস আছে। কি স্যার? একটা আয়তঘনের শীর্ষবিন্দু। তো স্যার এই আয়তঘনটার শীর্ষবিন্দু কটা স্যার? এই আয়তঘনটার শীর্ষবিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 7 8। কতগুলো শীর্ষবিন্দু স্যার? আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা 8টা। তাহলে একটা আয়তঘনের পৃষ্ঠতলের সংখ্যা 6টা, একটা আয়তঘনের ধার সংখ্যা বা প্রান্তিকী সংখ্যা কটা? 12টা। একটা আয়তঘনের ভার্টিসেস বা শীর্ষবিন্দুর সংখ্যা কটা? একটা আয়তঘনের ভার্টিসেস বা শীর্ষবিন্দুর সংখ্যা 8টা। স্যার তাহলে একটা আয়তঘনের টোটাল পৃষ্ঠ পেলাম, টোটাল ধার পেলাম এবং টোটাল শীর্ষবিন্দুর সংখ্যা আমরা পেয়ে গেলাম। স্যার তাহলে এবার আমরা কি করতে পারি স্যার? আমরা এবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা আয়তঘনকার যে বস্তু, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই আয়তঘনকার বস্তুর একটা ক্ষেত্রফল বের করতে পারি সমগ্র পৃষ্ঠের। এই আয়তঘনকার বস্তুর একটা আয়তন বের করতে পারি এবং এই আয়তঘনকার বস্তুর কর্ণ বের করতে পারি। স্যার এই আয়তঘনকার বস্তুর পৃষ্ঠতল তো 6টা। এই 6টা পৃষ্ঠতল কেমন স্যার? এই 6টা পৃষ্ঠতল প্রত্যেকটাই এক একটা আয়তক্ষেত্র। তুমি যদি দেখো এটা কি একটা আয়তক্ষেত্র, এর অপোজিটটাও সেম আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র, এর অপোজিটটাও একটা আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র, এর অপোজিটটাও একটা আয়তক্ষেত্র। তাহলে টোটাল কতগুলো আয়তক্ষেত্র একটা আয়তঘনের মধ্যে? টোটাল 6টা আয়তক্ষেত্র। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার চলে আসি আমরা এই আয়তঘনের তাহলে প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বের করি। দেখো এই একটা আয়তঘন বারবার করে তোমাদের এটাকে উদাহরণ নিয়ে দেখাচ্ছি। আমি তোমাদের এটাকে ছিঁড়ে কেটে শিরোচ্ছেদ করে সব দেখাবো। আগে তোমরা দেখো যে এই আয়তঘনের আমি প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে একটা কিউবয়েডের ভলিউম। ভলিউম মানে আয়তন। ভলিউম মানে কি? তোমরা বাংলা মিডিয়ামের ছেলে কিন্তু ইংরাজি দেখে ভয় পাবে না। তোমরা তাহলেই ইংরাজি মিডিয়ামকে দেবে ফেলে, যদি ভয় না পাও। আর যদি ভয় পাও তাহলে তোমরা করতে পারবে না জয়। তাই অবশ্যই তোমরা বাংলা মিডিয়ামের ছেলে ইংলিশ মিডিয়ামকে ফেলে দেওয়ার জন্য তোমাদেরকে জয় করাটা দরকার। তাহলে ভলিউম অফ এ কিউবয়েডে হচ্ছে আয়তঘন, আয়তন। আয়তন ইংলিশ মিডিয়াম ছেলেদেরকে ফেলে দেওয়া মানে এটাই নয় যে তাদেরকে মারা ধরা ফেলে দেওয়া। ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে পিছনে ফেলে দেওয়া, অর্থাৎ বাংলা যেন বাধা হয়ে না দাঁড়ায়। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার জয় হোক। তো আমরা একটা আয়তন কিউবয়েডের অর্থাৎ আয়তঘনের, একটা আয়তঘনের আয়তন কিভাবে বের করব? একটা আয়তঘনের আয়তন বের করতে গেলে আমাকে দেখতে হবে আয়তঘনের আছে কি কি। স্যার এই আয়তঘনের একটা দৈর্ঘ্য আছে স্যার, আয়তক্ষেত্র তো, তাহলে আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য আছে স্যার। স্যার একটা প্রস্থ আছে স্যার, প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে স্যার, উচ্চতা। তাহলে একটা আয়তঘনের দৈর্ঘ্য আছে, এই আয়তঘনের দৈর্ঘ্য লেন্থ আছে, এর ব্রেথ আছে, এর ব্রেথ আছে এবং এর উচ্চতা আছে। উচ্চতাকে তুমি সি ধরে নাও, উচ্চতা আছে। তাহলে একটা আয়তঘনের লেন্থ এ, একটা আয়তঘনের ব্রেথ বি, একটা আয়তঘনের উচ্চতা সি। তাহলে এই আয়তঘনের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এল ইন্টু বি ইন্টু এইচ। দ্যাট মিনস এখানে লেন্থটা হচ্ছে এ, এখানে তোমার কি প্রস্থ হচ্ছে বি এবং হাইট হচ্ছে সি, এ বি সি। স্যার এ বি সি কি? এ বি সি ঘন একক স্যার। আয়তন সবসময় কিসে হয়? তোমরা আগের ক্লাস থেকে পড়ে আসছো বা ছোট থেকে পড়ে আসছো, আয়তন সবসময় ঘন এককে হয় স্যার। আয়তন সবসময় ঘন এককে হয়। তাহলে আয়তন কিসে হবে? আয়তন ঘন এককে হবে। ওকে স্যার। স্যার এইবার তাহলে আমরা একটা আয়তঘনের আয়তন পেয়ে গেলাম। এবিসি ঘন একক যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি আর সি হয়। স্যার আয়তঘনের সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পৃষ্ঠতল মানে সব পৃষ্ঠ। স্যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে স্যার? পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই 6টা পৃষ্ঠতল কি কি আছে? স্যার এটা একটা পৃষ্ঠ,
স্যার এর অপোজিটটা একটা পৃষ্ঠ, স্যার এটা একটা পৃষ্ঠ, স্যার এর অপোজিটটা একটা পৃষ্ঠ, স্যার এটা একটা পৃষ্ঠ, স্যার এর অপোজিটটা একটা পৃষ্ঠ। আচ্ছা দেখো তো এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা, এই দুটো পৃষ্ঠ সমান কিনা মেপে দেখো, দুটো পৃষ্ঠ সমান কিনা। ইয়েস স্যার, দুটো পৃষ্ঠ সমান। তাহলে অ্যাকচুয়ালি এই যে আয়তঘনটা আমরা করেছিলাম, সেই আয়তঘনের এদিকের পৃষ্ঠ আর এদিকের পৃষ্ঠ সেম, অর্থাৎ এই পৃষ্ঠটার ক্ষেত্রফল কত? এটা তো একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল মানে ব্রেথ আর উচ্চতা বি ইন্টু এইচ। তাহলে এই দুটো পৃষ্ঠের ক্ষেত্রফল হলো বি ইন্টু এইচ। এবার দুটো পৃষ্ঠ, তাহলে 2 ইন্টু বি ইন্টু এইচ, 2 ইন্টু বি ইন্টু এইচ। স্যার এবার আমি এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা চাইছি স্যার, চলো দেখি খেলা হবে। এই পৃষ্ঠটা আর এর অপোজিট পৃষ্ঠ, দেখো এইটা আর এইটা, 1 আর 3, 1 আর 3। স্যার এই দুটো সমান না স্যার? দেখুন স্যার সমান। স্যার এটা কি স্যার? লেন্থ। স্যার এটা কি স্যার? ব্রেথ। তাহলে লেন্থ আর ব্রেথ কবার হবে? দুবার। স্যার তাহলে প্লাস 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। স্যার তারপর স্যার তাহলে এই তো ছিল স্যার, আমি তো এটা আর এটা করে ফেললাম স্যার, তাহলে এটা আর এটা। স্যার তাহলে এই আয়তঘনকের এটা তো উচ্চতা আর এটা লেন্থ, তাহলে লেন্থ ইন্টু উচ্চতা, আর এটা যা হবে, এটা যা হবে এর অপোজিটটাও সেম হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে প্লাস 2 ইন্টু এল ইন্টু এইচ। স্যার আ গয়া মজা, স্যার আ গয়া মজা। স্যার সারফেস এরিয়া কত এলো? 2 ইন্টু বি ইন্টু এইচ, তারপর প্লাস 2 ইন্টু এল ইন্টু বি, তারপর প্লাস 2 ইন্টু এল ইন্টু এইচ। স্যার এখানে অ্যাকচুয়ালি এবিসি ধরেছিলাম তো স্যার, ঠিক আছে এবিসি ধরার দরকার নেই, আমি এখানে হ্যাঁ এবিসি ধরেই তুমি করতে পারো, বা তুমি এখানে লেন্থ ব্রেথ উচ্চতা ধরেও করতে পারো। তুমি যদি এবিসি ধরে করে থাকো, তুমি এটাকে কি ধরেছো? এটাকে উচ্চতা ধরেছো, তুমি বিটাকে লেন্থ ধরেছো, তুমি সিটাকে প্রস্থ ধরেছো। তাহলে তুমি এখানে 2 ইন্টু কি লিখতে পারো? 2টা সবার সাথে আছে, তাহলে কমন নিয়ে নাও। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ মানে তুমি বলতে পারো লেন্থ হচ্ছে বি, ব্রেথ হচ্ছে সি, বি ইন্টু সি, প্লাস তারপরে কত হচ্ছে? লেন্থ ইন্টু হাইট, তাহলে এ ইন্টু বি, তারপরে কত হচ্ছে? ব্রেথ ইন্টু হাইট, অর্থাৎ এ ইন্টু সি। স্যার আ গয়া। এত কি? সারফেস এরিয়া। সারফেস এরিয়া মিন্স বর্গ একক। স্যার এত বর্গ একক। স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, এটা যেমন ঘন একক কিউবিক ইউনিট, এটা তেমন বর্গ একক স্কোয়ার ইউনিট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে একটা আয়তঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি হলে তার আয়তন এবিসি ঘন একক। একটা আয়তঘনকের দৈর্ঘ্য বি, উচ্চতা এ এবং প্রস্থ সি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু বি ইন্টু সি প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। দেখো প্রত্যেকটা কিন্তু একবার করে, যে দুবার করে সরি, বি সি হলো এ বি এ সি, প্রত্যেকটা দুবার করে অল্টারনেটিভ। ওকে, তাহলে সারফেস এরিয়া পেয়ে গেলাম। স্যার এবার কি আছে স্যার? ডায়াগোনাল। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। মহাভারতের কর্ণের নাম তো তোমরা সবাই শুনেছো, তো ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। স্যার কর্ণ কি করে বের করবো স্যার? স্যার একটা আয়তঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? একটা আয়তঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হলে তার কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা কি হয়ে যাচ্ছে? এটা কর্ণ। তাহলে একটা আয়তঘনকের কর্ণ হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এত কি? এত একক। একটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এত একক। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্যার। হ্যাঁ, ক্লিয়ার হলে হবে না, ক্লিন অ্যান্ড ক্লিয়ার হতে হবে। ওই যে 1 টাকা শ্যাম্পু ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওই যে টাকা 1 টাকা হতে পারে, দেশলাই এখনো 1 টাকা, শ্যাম্পু ক্লিন অ্যান্ড ক্লিয়ার এখনো 1 টাকা, কিন্তু এদের দাম বাড়ে না, এদের মান বাড়ে, কাম বাড়ে। ঠিক তেমনভাবে এই কর্ণেরও কিন্তু দাম বাড়ে না, এই কর্ণের মান বাড়ে। অর্থাৎ কর্ণের সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করার জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারো, অঙ্কটা খুব ফুলফিলভাবে হয়ে যাবে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, তাহলে একটা আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানলে আমরা সেই আয়তঘনকের কি বের করতে পারবো? আয়তন বের করতে পারবো। আমরা সেই আয়তঘনকের কি বের করতে পারবো? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা সেই আয়তঘনকের কি বের করতে পারবো? আমরা কর্ণ বের করতে পারবো। কিন্তু আমরা আয়তঘনকটা
আয়ত ঘনকটাকেই আমরা ছিঁড়ে ফেলে দিলাম। আচ্ছা এইবার দেখো, ছিঁড়ে ফেলার পর একটা আয়ত ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কটা বলেছিলাম? 6টা। স্যার 1টা 2টো 3টে 4টে, স্যার আর 2টো কোথায়? মিথ্যে কথা বলেছিলেন। 5টা 6টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা আয়ত ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কেন 6টা? আই থিঙ্ক ইউ থিঙ্ক समझ गया। চলো বেটা, এরপর একটি আয়তঘন খুললে কটা আয়তক্ষেত্র পাওয়া যায়? একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র, তিনটে আয়তক্ষেত্র, চারটে আয়তক্ষেত্র, আর এখানে কটা ছিল? দুটো। তাহলে টোটাল কত আয়তক্ষেত্র পাওয়া যায়? 6টা আয়তক্ষেত্র পাওয়া যায়। এনিথিং ডাউট? এনি ডাউট? প্লিজ সে কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই বলে ফেলো। চলো নেক্সট, একটি আয়তঘনকের মাত্রা 3টি সমান হলে তাকে কি বলে? একটা আয়তঘনক, সেই আয়তঘনকের যদি 3টে মাত্রা সমান হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টে যদি সমান হয়ে যায়, তাহলে এমন আয়তঘনককে আমরা কি বলে থাকি? মানে এই যেমন এই আয়তঘনকের একটা দৈর্ঘ্য ছিল আলাদা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের লেন্থটা একটু বড়, প্রস্থটা, এটা উচ্চতা ছিল আই থিঙ্ক, উচ্চতা না এটা প্রস্থ ছিল, প্রস্থটাও কিন্তু তোমার আলাদা ছিল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আলাদা এবং উচ্চতাটাও একটু আলাদা, মানে দেখে মনে হবে উচ্চতার প্রস্থ এক কিন্তু একটু আলাদা ছিল। তো আয়তঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই আলাদা ছিল। যেমন এই ফোন আয়তঘনক, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা একটুখানি, আর দৈর্ঘ্য প্রস্থটাও আলাদা। তো এই ধরনের আয়তঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়, কিন্তু যদি একটা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হয়ে যায়, তখন সেটা কিন্তু আর আয়তঘন থাকে না, তখন এটা হয়ে যায় একটা ঘনক। এটা কি হয়ে যায় স্যার? এটা একটা ঘনক হয়ে যায়। এবং এই যে ঘনকটা, এই ঘনকের কি চাই স্যার? এই ঘনকেরও সেম ভাবে আমরা আয়তন, আমরা সারফেস এরিয়া, আমরা কর্ণ চাই। তো স্যার ঘনক যখন হলো তখন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়ে গেল। স্যার আয়ত ঘনকের ক্ষেত্রে তো আপনি একটা উদাহরণ দিলেন, হিং বিং ছাট আয়ত ঘন আজা মেরে লাট, এরকম করে আয়ত ঘনকে আনলেন, একটা উদাহরণ দিলেন, কিন্তু স্যার ঘনককে দিতে পারবেন? আর একটা মন্ত্র পড়তে হবে নাকি? হিং বিং ছাট, হিং বিং ছাট, কি হিং বিং ছাট, ঘনক आजा मेरे लाट आ गया, ঘনক হাত পে আ গয়া, ঘনক এটাকেই বলে। স্যার এটা তো চেনা চেনা লাগছে স্যার। হ্যাঁ, এটা আমরা সবাই ব্যবহার করি, আমরা সবাই আমাদের প্রাত্যহিক জীবনে যারা আমরা একটু পড়াশুনো করি, একটু পড়াশুনো করতে ভালোবাসি, একটু খেলা করতে ভালোবাসি, একটু ঘুরতে ভালোবাসি, একটু হাতে নিয়ে ঘোরাতে ভালোবাসি, তারা প্রত্যেকে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এটাকে বলা হয় রুবিক্স কিউব। তো এই জিনিসটাই কিন্তু একটা প্রপার ঘনকের উদাহরণ। তোমরা ব্যবহার করো না সবাই? হ্যাঁ, তোমরা তো ব্যবহার করো, এবং এটা নিয়ে তোমরা কেতো মারো, কলার উঁচিয়ে, জানিস আমি সব কালার এক করতে পারি, কেত মারো না? তাহলে এই জিনিসটাই কিন্তু একটা ঘনকের উদাহরণ। স্যার এটা কেন ঘনক? এটা আয়ত ঘনক নয় কেন? স্যার দেখুন তো স্যার, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছু আলাদা, সবই সমান, দৈর্ঘ্য যা, প্রস্থ তাই, উচ্চতাও তাই। তাহলে এটা কিন্তু একটা ঘনকের উদাহরণ। তাহলে এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তো সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হওয়ার জন্য তুমি দেখো তো, তুমি যেটা দেখতে পাচ্ছ যে ঘনকের যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটা এমন কেমন তল? আয়তকার না বর্গাকার? আয়তকার না বর্গাকার? স্যার এই তলটা তো স্যার বর্গাকার, তার কারণ স্যার এর 4টে বাহু সমান, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, মানে তো 4টে বাহু সমান। স্যার এই তলটা স্যার বর্গাকার, স্যার এই তলটা বর্গাকার, স্যার এই তলটা বর্গাকার, স্যার এই তলটা বর্গাকার, তাহলে এদের সব তলই কি বর্গাকার। চলো তাহলে এদের সব তলই যদি বর্গাকার হয়, আয়তঘনকের সব তল কেমন ছিল? আয়তঘনকের সব তল ছিল আয়তঘনকার। অর্থাৎ আমরা আয়তঘনককে শিরোচ্ছেদ করলে, মুন্ডুচ্ছেদ করলে, আয়তঘনককে আমরা আরো ছেদ করলে কি পাচ্ছিলাম? আমরা সব এক একটা আয়তক্ষেত্র পাচ্ছিলাম, কিন্তু ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু কি পাবো? এক একটা বর্গক্ষেত্র। অর্থাৎ কটা বর্গক্ষেত্র পাবো? 6টা বর্গক্ষেত্র পাবো। স্যার 6টা তলই কিন্তু বর্গাকার তল, এবং যার জন্য 6টা বর্গক্ষেত্র পাবো, এবং আমাদের ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান। এই যে হচ্ছে ঘনকের উদাহরণ। স্যার এটা আর প্রয়োজনীয়তা নেই, তাহলে স্যার করে দিন ভ্যানিশ। ওকে, এটা হয়ে গেল ভ্যানিশ। চলো নেক্সট। তাহলে
আবার যদি আমাদের প্রয়োজন হয় তখন ফিরিয়ে আনবো। দেখো শুধু লুডুর ছক্কা, এই শুধু রুবিক্স কিউব নয়, তোমরা রুবিক্স কিউবের পাশাপাশি লুডুর ছক্কা যদি হাতে ধরো, ছোট্ট বলে আমি দেখাইনি, লুডুর ছক্কাও কিন্তু একটা ঘনকের উদাহরণ। তোমরা এই ধরনের অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এরকম যদি বক্স বানাও, সেটাও কিন্তু একটা ঘনকের উদাহরণ। তোমাদের রুমে, ক্লাসরুমে যে চক থাকে, সেই চকের বাক্সকে তোমরা যদি দেখো, সেটাও একটা ঘনকের উদাহরণ। এই ধরনের অ্যালফাবেট ABC থাকা, এগুলোও একটা ঘনকের উদাহরণ। তাহলে এই প্রত্যেকটা যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তারা প্রত্যেকে কিন্তু এক একটা ঘনকের উদাহরণ। তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান, অর্থাৎ A = B = C। স্যার তাহলে ঘনকের আয়তন কি হবে? স্যার ঘনকের আয়তন হবে ABC তিনটেই সমান, তাহলে A × A × A, A × A × A মানে স্যার কি? A কিউব ঘন একক। তাহলে ঘনকের আয়তন কি হয়ে গেল? A কিউব ঘন একক। স্যার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে স্যার? সমগ্র তলের ক্ষেত্রফল, স্যার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 × দৈর্ঘ্য × প্রস্থ অর্থাৎ A × A প্লাস প্রস্থ × উচ্চতা অর্থাৎ A × A প্লাস উচ্চতা × কি? উচ্চতা × দৈর্ঘ্য, তাহলে A × A। স্যার কত হয়ে যাচ্ছে স্যার? 2 × A × A মানে A² + A² + A², স্যার 3A²। স্যার টোটাল কত হচ্ছে স্যার? 6A²। স্যার 6A² কি স্যার? স্যার 6A² বর্গ একক। স্যার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম? বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের সমস্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 6A² বর্গ একক। স্যার তারপর কর্ণ, কর্ণ কিন্তু বর্গও নয় ঘনও নয়, শুধু একক। স্যার কর্ণটা কি হবে? √ বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার, এত কি? এত একক। স্যার কত হয়ে যাচ্ছে? √ 3A² একক। তাহলে √ 3A² একক মানে A² বাইরে আসলে A√3, এত কি? এত একক। স্যার A√3 একক। স্যার স্যার ঘনকের ক্ষেত্রে তাহলে একই রকম ভাবে আয়ত ঘনকের মতো তিনটে সূত্র আমরা পেলাম। এটুকুই, ইটস এনাফ। এইটুকুই যদি তোমরা খুব ক্লিয়ারলি বুঝে নাও, এই জায়গাটাই যদি তোমাদের মাথায় একদম চাকাচাক ঢুকে যায়, তাহলে তোমরা সব পারবে, অর্থাৎ তোমরা প্রত্যেকটি অঙ্ক পারবে, আমি কথা দিচ্ছি। যদি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় যে ঘনক কি, আয়ত ঘনক কি, কেন আয়ত ঘনককে ঘনক বলা হবে, তার ধার কি, তার শীর্ষবিন্দু কি, তার পৃষ্ঠতল কি, এই কয়েকটা জিনিস যদি বুঝে যাও, এটা একটা ঘনক। যদি বলো, বলবে ছাগল, ছাগল নয় পাগল, না লোকে তোমায় পাগল বলে, আসলে তুমি খেপা। তাহলে আয়ত ঘনক এবং ঘনকের সমস্ত যে কনসেপ্ট সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা আয়ত ঘনক আর ঘনকের মাত্রা কি কি? মাত্রা কিন্তু তিনটি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আমাদের যদি জিজ্ঞেস করা হয় আয়ত ঘনক বা ঘনকের মাত্রা কি, তাহলে আমাদের বলতে হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা আমরা তাহলে আয়ত ঘনক বা ঘনকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেব। আজকে আমরা আয়ত ঘনক বা ঘনকের কনসেপ্টের পাশাপাশি আমরা আয়ত ঘনক এবং ঘনকের ফিরে দেখা, অর্থাৎ আমরা প্রায় লাস্ট 10 বছর বা লাস্ট 10 বছরের প্রশ্ন আমরা দেখে নেব, এবং তারপরও এক্সারসাইজের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আমরা দেখে নেব 2026-এর জন্য। তো লাস্ট 10 বছরের প্রশ্ন তো দেখবই, তার সাথে সাথে এক্সারসাইজের প্রশ্নগুলো দেখবো। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি আয়তঘনকের ধারের সংখ্যা x। স্যার ধার x, ধার বাকি কাজ নেই। স্যার ধার কটা পেয়েছিলাম? স্যার ধার কটা পেয়েছিলাম? স্যার ভুলে গেছি, আরেকবার বলুন না স্যার। এই তো বাবু, ধার কটা পেয়েছিলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কটা ধার পেয়েছিলাম স্যার? স্যার 12টা পেয়েছিলাম স্যার। x = 12। স্যার তলগুলির সংখ্যা y, পৃষ্ঠতল কটা স্যার? 6টা, তাহলে 6। তাহলে তোমার বলেছে x + y + a, এটা একটা পূর্ণবর্গ হবে। a এর মান কত হলে? কত সালে এসছে? 2025, অর্থাৎ আমরা যে বছরে এখন দাঁড়িয়ে আছি সেই বছরে এসছে। স্যার x + y, x কত? 12, y কত? 6। a কত হলে, এর মান সর্বনিম্ন মান কত হলে x + a একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা এর সর্বনিম্ন মান কত হলে? এখানে কন্ডিশন হচ্ছে যে এর সর্বনিম্ন মান পজিটিভ হতে হবে, এটা
দেওয়া নেই, কিন্তু এর সর্বনিম্ন মান পজিটিভ হতে হবে, এটা আমরা ধরে নেব। তাহলে 12 আর 6 18, 18-র সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়? স্যার 18-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 18-র থেকে বড় কি কি? 19? না স্যার 19 নয়। স্যার 20? না স্যার 20 নয়, 20 পূর্ণবর্গ সংখ্যা নয়। 21? স্যার 21 কি পূর্ণবর্গ সংখ্যা? না স্যার 21ও নয়। 22? স্যার 22ও পূর্ণবর্গ সংখ্যা নয়। 23? স্যার না। 24? না। 25? ইয়েস স্যার 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 12 আর 6 18 হলো, 18-র সাথে কত যোগ করলে 25 হয়? 7। স্যার তাহলে a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু 7। যদি এটা পজিটিভ হয় আর a এর মান যদি নেগেটিভ তুমি নাও, তাহলে a এর মান কিন্তু নেগেটিভ নিলে 12 আর 6 18 থেকে 2 বাদ দিলে 16, 4-এর স্কোয়ার 16। তাহলে a এর মান -2 হতে পারে, a এর মান 7ও হতে পারে। আই থিঙ্ক এখানে একটা কন্ডিশন মিসিং আছে, a পজিটিভ না নেগেটিভ। অ্যাকচুয়ালি a পজিটিভ ধরে নিয়েই করা উচিত, তার কারণ এটা ধার, এটা তল, তাহলে ওয়াইটাও নিশ্চয়ই নেগেটিভ হওয়া সম্ভব নয়। তো ওয়াইটাকে পজিটিভ ধরে নিয়ে করব, সেক্ষেত্রে এটাকে পজিটিভ ধরে নিয়ে করব, সেক্ষেত্রে এর ভ্যালু হবে 7। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার। স্যার নেক্সট কোশ্চেন, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটা ঘনক তার একটা তল কি? একটা ঘনকের একটা তল কিন্তু একটা বর্গক্ষেত্র। তাহলে স্যার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? রুট ওভার অফ বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। এবার বাহুটাকে যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কত? 6√2। স্যার কত পেয়ে যাচ্ছি? রুট ওভার অফ 2a স্কোয়ার। 2a স্কোয়ার মানে কত হচ্ছে? a√2। তাহলে a√2 ইকুয়াল টু কত? 6√2। স্যার √2 কাটতেছে স্যার, তাহলে a ইকুয়াল টু কত পাইতেছি স্যার? a ইকুয়াল টু 6 পাইতেছি। তাহলে স্যার a এর মান কত হলো স্যার? a এর মান 6 হলো স্যার। তাহলে স্যার আমরা এখানে কি পেলাম? আমরা এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম। স্যার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। স্যার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল টাটকা আমরা একদম মুখস্থ নয়, ঠোঁটস্থ করব। আমাদের ঠোঁটে লেগে আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। তাহলে ঘনকের এগুলো লিখতে হবে সব, হ্যাঁ এগুলো লিখতে হবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা একটি তলের বাহুর দৈর্ঘ্য ধরতে পারো, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a। তাহলে শর্তানুসারে এগুলো কিন্তু প্রত্যেকটা লিখে লিখে করতে হবে, না হলে নাম্বার কিন্তু তোমাকে মুখ দেখে দেবে না বাবা। মুখ দেখে দেখাশোনা হয়, মুখ দেখে নাম্বার দেওয়া হয় না। শর্তানুসারে a ইকুয়াল টু এখান থেকে পেলাম 6। এবার ঘনকের এখানে লিখতে হবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বাবু? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 6a স্কোয়ার বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 6a স্কোয়ার বর্গ একক হয়, তাহলে 6 × 6a স্কোয়ার বর্গ একক হবে। 6a স্কোয়ার মানে 36, 36 আর 6 গুণ করলে 6 ছক 36, হাতে থাকে 3, 3 ছক 18 আর 3 19, 20, 21, 216। ইয়েস স্যার 216 এত কি বর্গ একক। ওকে স্যার, ওকে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 216 বর্গ একক। স্যার হয়ে গেল দ্বিতীয় কোশ্চেন। স্যার কোন সালে এসছে? 2024 সালে এসছে স্যার। স্যার নেক্সট কোশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। স্যার ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? এগুলো প্রত্যেকটা লিখে লিখে করতে হবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বটে, কিন্তু আমার লিখে না দিলেই ভালো, তোমরা লিখে লিখে নিলে সবচেয়ে ভালো। ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? ঘনকের কর্ণের সূত্র আমরা শিখেছি একটু আগে, ঠোঁটস্থ আমাদের a√3 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4√3। স্যার হোয়াট ইজ a? স্যার a ইকুয়াল টু 4। স্যার সমগ্র তলের ক্ষেত্রফল, স্যার আবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কোয়ার, 6 × 4 স্কোয়ার লিখতে হবে কিন্তু। 4 স্কোয়ার মানে 16, 6 ষোলং কত? 6 ছক 36, 6 হাতে থাকে 3, 6 কে 6 3 9 96। এত সব সময়ের জন্য বর্গ একক। সমগ্র তল বললেই বর্গ একক, আর আয়তন বললে ঘন একক। স্যার হো গয়া না? এক হো গয়ে হাম और तुम আর নিন্দ উড় গয়ে মেরি। স্যার তারপর সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি? একটা সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে কিন্তু আয়তঘন। এটা আমার শুরুতে বলা উচিত ছিল, বলা হয়নি। সমকোণী চৌপল মানে আয়তঘন, এটা আমি মিস করে গেছিলাম। তো এই সমকোণী চৌপল মানে কিন্তু আয়তঘন। তো এই আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায়, তাহলে এই ঘনবস্তুর বিশেষ নাম, এতক্ষণ ধরে কি বলছিলাম? এই ঘনবস্তুর বিশেষ নাম
ঘনক। তাহলে এই ঘনবস্তুর বিশেষ নাম হয়ে গেল ঘনক। চলো নেক্সট, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? 2019 সালে এসছে, ভালো প্রশ্ন। আমরা দুটো ঘনক আঁকছি, বাবু ঘনক কিভাবে আঁকে? এই যে একটা বর্গক্ষেত্র, সেম একটা বর্গক্ষেত্র, জুড়ে দাও জুড়ে দাও জুড়ে দাও জুড়ে দাও। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র, এই যে একটা ঘনক হলো, সেমভাবে আমরা এখানে যদি আরেকটা ঘনক পাশাপাশি বসাই, মানে এই ঘনকটা আছে এর পাশে সেমভাবে যদি আরেকটা ঘনককে বসিয়ে দিই, তাহলে এই ঘনকের পাশে যদি সেমভাবে আরেকটা ঘনককে আমি বসিয়ে দিই, তাহলে এদের দৈর্ঘ্যটা বেড়ে কিন্তু ডবল হয়ে গেল। দৈর্ঘ্য ডবল হলো, কিন্তু স্যার প্রস্থ সেম, স্যার উচ্চতাও সেম। কেননা আমি এখানে যখন বসাচ্ছি তখন কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রস্থ তো সেমই আছে এবং উচ্চতাও সেমই আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি দুটো ঘনক যদি পাশাপাশি বসে তাদের দৈর্ঘ্যটা ডবল হয়ে যায়। দুটি ঘনক যদি পাশাপাশি বসে ভাই, তাহলে তাদের দৈর্ঘ্যটা ডবল হওয়া চাই। এই দুটি ঘনক যদি পাশাপাশি বসে, সেম ঘনক যদি পাশাপাশি বসে, এখানে একটা বড় একটা ছোট হয়েছে, কিন্তু সেম ঘনক যদি পাশাপাশি বসে তাদের দৈর্ঘ্যটা ইনক্রিজ করে, বাকি কিছু ইনক্রিজ করে না, অর্থাৎ প্রস্থ এবং উচ্চতা সেম থাকে। তাহলে এই আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আমার দৈর্ঘ্য কত? ঘনকের বাহু 2√6, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? 4√6। তাহলে 4√6 তার হোল স্কয়ার, 2√6 প্লাস 2√6, তাহলে 4√6 তার হোল স্কয়ার, প্লাস প্রস্থ কত হলো? প্রস্থ হলো 2√6 তার হোল স্কয়ার, প্লাস উচ্চতা কত হলো? উচ্চতা হলো 2√6 তার হোল স্কয়ার। ওকে স্যার, স্যার আ গয়া মজা, कर लो बेटा। কত হলো আয়তঘনকের আয়তন? কত হবে? 4 স্কয়ার মানে 16, এই ইন্টু 6, 16 ইন্টু 6 মানে এক্ষুনি দেখলাম 96, 2 স্কয়ার মানে 4 ইন্টু 6, 4 × 24, তারপর 2 স্কয়ার মানে 4 ইন্টু 6, 24। স্যার কত পেয়ে গেলাম? 48। স্যার 48 আর 96, 48 আর 96 কত হচ্ছে? 48 আর 96 হয়েছে √144, 144 মানে কত? 12 সেমি। চলো 12 বিয়ে করতে পারো। চলো আচ্ছা, আজকের ক্লাসটা যারা তোমরা দেখছো, আজকের ক্লাসে শুধু কনসেপ্ট নয়, শুধু কোশ্চেন নয়, বোথ অর্থাৎ কম্বাইন্ড কম্বো দেওয়া হচ্ছে তোমাদেরকে, কনসেপ্ট উইথ কোশ্চেন। তাই অবশ্যই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, আজকের ক্লাসটা যদি তোমরা মনে করো যে হ্যাঁ এই রকম আয়তঘনের ক্লাস আজকে প্রথম ইউটিউবে পেলাম, স্যার কমপ্লিটলি ছিত্রে দিয়েছেন, আপনি পুরো সব কিছু ভেঙে ফেলেছেন, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটাকে তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তোমরা প্রত্যেকে অবশ্যই এই ক্লাসের নিচে একটা কমেন্ট করে দেবে যে স্যার এভাবেই পড়িয়ে যান, আপনি এভাবে পড়ালেই আমরা পারবো, এই কমেন্টটা করে যাও। এবং অবশ্যই তোমরা এই ক্লাসগুলোকে ছড়িয়ে দিও, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। চলো নেক্সট আমরা কাজে ফিরি। আচ্ছা, তো এই হলো আমাদের গল্প। নেক্সট আমরা চলে আসি একটি আয়তঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য, এটা 2019 সালে দিয়েছে এক্সাম্পলের কোশ্চেন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ, বি এবং সি একক। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 25, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? একটা আয়তঘনকার ঘর, এই আয়তঘনকার ঘরের মধ্যে একটা যদি দণ্ড রাখি, অর্থাৎ একটা লোহার দণ্ড যদি রাখি এই ঘরের মধ্যে, তাহলে এই কোন বরাবর রাখবো? দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর নাকি উচ্চতা বরাবর? আমাদের সাদা মনে কাদা নেই, আমরা স্বাভাবিকভাবে এটা দেখার পর মনে হবে দৈর্ঘ্য বরাবর, কিন্তু না, এখানে একটা জায়গা বরাবর যদি রাখা যায় তাহলে সেটাই কিন্তু সবচেয়ে বড় হয়। তুমি তোমার ঘরটাকে ভাবো যদি আয়তঘনকার ঘর হয়, তুমি যদি দৈর্ঘ্য বরাবর রাখো, প্রস্থ বরাবরের থেকে একটু বেশি বা উচ্চতা বরাবরের থেকে একটু বেশি হতে পারে, কিন্তু সেটাই কি সবচেয়ে বেশি? না স্যার, আমি যদি ঘরের এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত চলে যাই তাহলেই কিন্তু সবচেয়ে বেশিটা হয়। অর্থাৎ ঘরের এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত যদি আমরা যাই, বা আমরা ওই কোণ থেকে এই কোণ পর্যন্ত আসি, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ঘরের কর্ণ বরাবর যদি যাই, ঘরের
কর্ণ বরাবর যদি যাই তাহলেই কিন্তু আমরা সবচেয়ে বড় দৈর্ঘ্যটা পাই। তাহলে অবশ্যই আমাদেরকে ঘরের কর্ণ বরাবর যেতে হবে, অর্থাৎ এই আয়তক্ষেত্রাকার ঘরে বৃহত্তম যে দণ্ডটি রাখা হবে তার দৈর্ঘ্য হবে এই ঘরের কর্ণ। সো তাহলে তার দৈর্ঘ্য কিন্তু এই ঘরের কর্ণ হবে। তাহলে এবার আমরা এই ঘরের কর্ণ খুঁজবো। আচ্ছা, গিভেন কি কি দেওয়া আছে? স্যার ইংলিশ লিখছেন কেন? আরে ভাই, ইংলিশ লেখা প্র্যাকটিস কর, ইংলিশটা লেখ, তার কারণ ইংলিশের ভয়টা ভাঙাতে হবে। আমিও পারিনি, তুইও পারবি না, এই করে করেই তো আমরা বারবার পিছিয়ে পড়বো, তাই না? ইংলিশটা লেখ, ভয় পাস না। শোন, a plus b plus c equal to 25, ab plus bc plus c equal to 240.5. সো আমরা এই যে ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1 থেকে কি লিখতে পারি? স্যার এটা পরীক্ষাতে ইংলিশটা লিখবো না, এটা ভুল করিস না, কেননা পরীক্ষাতে আমাদের বাংলাতে দিতে হবে। তো ইকুয়েশন 1 ইমপ্লাইজ আমরা যদি দুপারে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার করি, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট কি স্যার? আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হলো আমরা চেষ্টা করছি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফাইন্ড আউট করা, অর্থাৎ কর্ণ। সেই কর্ণটাই কিন্তু ঘরের মধ্যে রাখা বৃহত্তম দণ্ড। তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু স্যার 25 এর স্কোয়ার মানে 625। স্যার কি হয়ে যাচ্ছে স্যার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ, যার মান স্যার 240.5, তাহলে 240.5 ইকুয়াল টু স্যার কত? 625। স্যার স্যার যদির কথা নদীতে ফেলো স্যার, যদি কি এমন যদি হতো আমি পাখির মতো, কত? 240.5 ইন্টু 2 481, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, 481 ইকুয়াল টু 625। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 625 মাইনাস 481, তাহলে 625 481, 1 5 4, 8 কয়দা 12 সমান 4, হাতে থাকে কত? 1 1 কয়দা 144, রুট ওভার অফ 144। তাহলে রুট ওভার অফ 144 মানে কত পেয়ে গেলাম? 144। এবার যদি দুপারে রুট চাপাই, তাহলে দুপারে রুট চাপালে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ও মাঝি রে একটিবার শুধাই শুধু তোমারে, কত হলো? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে এই ঘরের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেই দণ্ডটার দৈর্ঘ্য 12 একক। এই ঘরটির মধ্যে উত্তর লিখতে হবে, এই ঘরটির মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 12 একক। এটা কিন্তু লিখে লিখে করতে হবে যে ঘরটির দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি। তাহলে অতএব ঘরটির মধ্যে সবচেয়ে বড় যে দৈর্ঘ্য রাখা যাবে সেটাই ঘরটির কর্ণ। তাহলে কর্ণ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর লিখবে দেওয়া আছে বলে এটা লিখে তারপর বাকি ক্যালকুলেশন করতে হবে, শেষে উত্তর লিখতে হবে। এই লিখে লিখে না করলে পরীক্ষাতে কিন্তু নম্বর দেবে না। স্যার এরপর একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক, কর্ণের দৈর্ঘ্য 2018, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক। কতক্ষণ লাগছে অঙ্কগুলো করতে? বেশিক্ষণ লাগছে না তো স্যার। স্যার এত স্পিডে আপনি কি করে করিয়ে দিচ্ছেন, আমরা তো পারছি না। আরে পাগলা, তোরাও পারবি, তোমরাও পারবে, শুধু মগজে দাও জোর, তোমরাও পারবে, শুধু মগজে দাও জোর। আরে হাতের শিকল ছেড়, ভাঙ সকল ভোর, তবেই হবে ভোর। চল, হাতের শিকল ছেড়, তবেই হবে ভোর। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক। এ আর ডি এর মধ্যে সম্পর্ক, একটা ঘনকের একটা বাহু এ আর কর্ণ ডি, তাহলে ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু তো এ রুট 3। দেখ বাবা, আমি শুধু কিন্তু তোদের বোঝাচ্ছি ব্যাপারটা, তার জন্য আমি কিন্তু ডাইরেক্ট লিখছি না, আমি 2-3টে অঙ্ক লিখে লিখে বুঝিয়ে দিয়েছি। এবার আমি অঙ্কগুলো আর কমপ্লিটলি লিখছি না, কিন্তু তোরা এই ধরনের পরিমিতির অঙ্ক কমপ্লিটলি লিখবি। পরিমিতির অঙ্ক যদি কমপ্লিটলি না লিখিস তাহলে কিন্তু নম্বর পাবি না। তো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে ডি ইকুয়াল টু এ রুট 3, তাহলে এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু ডি বাই রুট 3, এ ইকুয়াল টু ডি বাই রুট 3 বা রুট 3 এ ইকুয়াল টু ডি। আচ্ছা, এটাই তো হয়ে গেল। এটাই হয়ে গেল অপশান বি। এক লাইনে এক ছবলেই ছবি। এ বাবা, এত সহজ ছিল। একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস বি, তল সংখ্যা এক্স, তল সংখ্যা কটা? 6টা, মাইনাস ধার সংখ্যা ওয়াই 12টা, প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা 8টা এবং কর্ণের সংখ্যা
একটা আয়তঘনকের কটা কর্ণ থাকে? একটা আয়তঘনকের কর্ণ যদি আমি বলি, এই ঘরটাকে একটা আয়তঘনক বলি, তাহলে এই কোণ থেকে ওই কোণ একটা হলো, ওই কোণ থেকে এই কোণ একটা, দুটো, সেমভাবে এদিকে দুটো, তাহলে কতগুলো কর্ণ থাকবে? 4টে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 8 আর 4 12 আর 6 18, 18 থেকে 12 বাদ দিচ্ছি, তাহলে 6। ও 12 12 কেটে গেলে 6ই থাকছে। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান 6। নেক্সট স্যার, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আচ্ছা প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে গেছে, এবার বইয়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করে ফেলছি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? একটা তল মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার ইকুয়াল টু 64, তাহলে এ ইকুয়াল টু কত? এ স্কয়ার 64 হলে এ কত হচ্ছে? এ 8। তাহলে একটা ঘনকের একটা তলের ক্ষেত্রফল 64 হলে ঘনকটির কি চেয়েছে? আয়তন চেয়েছে। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 8। তাহলে আয়তন কত হবে? এ কিউব ঘন একক। স্যার আয়তন কত হবে? আয়তন হবে এ কিউব ঘন একক। স্যার এ কিউব মানে স্যার 8 কিউব। ও হো হো হো, তাহলে 8 কিউব মানে 64 ইন্টু 8, 64 ইন্টু 8 মানে 512, 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 3 500, 512 ঘন একক। এখানে ঘন মিটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। চল স্যার আগে স্যার একটি সমকোণী চৌপল আকারের বাক্সের, সমকোণী চৌপল মানে আয়তঘনকার, একটি আয়তঘনকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1, উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1, তাহলে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য অর্থাৎ আয়ত ঘনকটির, আমরা যদি বলি আয়ত ঘনকটির দৈর্ঘ্য কত হবে? 3x একক। আয়ত ঘনকটির প্রস্থ কত হবে? 2x একক। উচ্চতা কত হবে? x একক। এটা হলো একটা আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়তন কত? 384 ঘন সেমি। তাহলে আয়তনের সূত্র কি? আয়ত ঘনকের আয়তন আয়তঘনকের আয়তন কত হচ্ছে? 3x ইন্টু 2x ইন্টু x ইকুয়াল টু কত? 384। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আয়তঘনকটির আয়তন কত হয়ে যাচ্ছে? 384। তাহলে 3 দুগুণে 6, 6x কিউব ইকুয়াল টু 384। x কিউব ইকুয়াল টু কত? 384 বাই 6। 6 ছক 36, 2 24, 4 ছক 24। x কিউব ইকুয়াল টু 64, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 64, 4 4 16, 4 16 64, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তাহলে x যদি 4 হয় তাহলে আমার দৈর্ঘ্য কত হলো? অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 3 ইন্টু 4 12, তাহলে দৈর্ঘ্য 12 সেমি। প্রস্থ কত? প্রস্থ 8 সেমি। উচ্চতা কত? উচ্চতা x মানে 4, 1 ইন্টু 4, তাহলে 4 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে গেল। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 12 ইন্টু 8 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ 8 ইন্টু 4 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা অর্থাৎ 12 ইন্টু 4। এত কি বের করে ফেলো বাবা, ক্যালকুলেটর বের করো। স্যার ক্যালকুলেটর তো অ্যালাউ নয়, তাহলে গুণ করো। 4 8 32, 8 বারং কত? 96, 4 বারং 48, করে ফেলো। 2 দিয়ে গুণ করে যা হবে এত বর্গ সেমি হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে ঘনক, আয়ত ঘনক, এখান থেকে যাই আসুক না কেন, এই কটা সূত্র যদি আমরা জানি, যে সূত্র কটা আমরা লিখেছি, আমরা চিত্রে দিয়ে আসতে পারবো, আমরা চিত্রে দিয়ে আসার ক্ষমতা রাখি। ওকে স্যার চলুন,
ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। ঘনকাকৃতি একটি চৌবাচ্চা, সেই চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়ার পরও চৌবাচ্চাটির কত অংশ জলপূর্ণ থাকে? 1/3 অংশ। চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করতে বলেছে। তাহলে চলে এসো চৌবাচ্চাটির বা ঘনকাকৃতি চৌবাচ্চাটির ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত বলতে পারি? একটি বাহুর দৈর্ঘ্য। ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার। তো ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে এই ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন কি হবে? চৌবাচ্চাটির আয়তন। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন হবে 1.2 তার হোল কিউব। এত কি? এত ঘনমিটার। 1.2 তার হোল কিউব ঘনমিটার। তাহলে 1.2 তার হোল কিউব ঘনমিটার মানে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 অর্থাৎ 12 ইন্টু 12 ইন্টু 12 করে ফেলো। আচ্ছা, 1.2 মিটার মানে কত ডেসিমিটার কেউ বলতে পারো? স্যার মিটার থেকে ডেসিমিটার 1 ঘর স্যার, তাহলে 10 দিয়ে গুণ হবে স্যার। তাহলে 10 দিয়ে গুণ হলে স্যার কত হচ্ছে? এত মিটার ইকুয়াল টু 12 ডেসিমিটার। স্যার ডেসিমিটারে কেন নিয়ে যাচ্ছেন স্যার? আরে কাজ আছে বাবা, ডেসিমিটারে নিয়ে যাচ্ছি কেন? কাজ আছে। এত ঘন ডেসিমিটার। চলো 12 কিউব, তাহলে 144 ইন্টু 12, 144 আর 12, 144 আর 12 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 কে 2, 4 একে 4, 4 একে 4, 1 একে 1, 8, 8 আর 4 12, 2 হাতে থেকে 1, 4 2 6 একে 7, 1728, 1728 ঘন ডেসিমিটার। এই 1728 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 1728 ঘন ডেসিমিটার মানে 1728 লিটার। স্যার এবার 1728 লিটার এটা কত? টোটাল চৌবাচ্চাটার আয়তন, টোটাল চৌবাচ্চা। স্যার এর 1/3 অংশ তো এখনো জলপূর্ণ আছে, তাহলে স্যার জল উঠে গেছে কত লিটার? তাহলে জল বালতিতে বা বালতির দ্বারা উঠে গেছে কত লিটার? 1 পুরোটা 1 ধরলে 1/3 অংশ আছে, তাহলে 1/3 অংশ বাদ দিলাম ইন্টু 1728 এত লিটার। স্যার 1 থেকে 1/3 বাদ দিলে 3 - 1 2/3, স্যার তাহলে 2/3 ইন্টু 1728 লিটার। স্যার কি হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 5 15, 2 22, 3 7 21, 1 18, 3 9 3 6 18, 576। স্যার 2 গুণ 576 মানে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 7 দুগুণে 14, 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 1152 লিটার। স্যার 1152 লিটার জল তাহলে বালতিতে উঠে গেছে। স্যার কত লিটার বালতি? এই কতটা বালতিতে উঠে গেছে? 64 বালতি জল তুলে নিয়েছি। তাহলে 64 বালতি জলের আয়তন ইকুয়াল টু 1152 লিটার। তাহলে 1 বালতি জলের আয়তন কত? তাহলে 64 বালতি জলের আয়তন কত? 64 বালতি জলের আয়তন, 64 বালতি জলের আয়তন কত? 1152 লিটার। তাহলে স্যার 64 বালতি জলের আয়তন যদি 1152 লিটার হয়, তাহলে 1 বালতি জলের আয়তন কত? 1152/64 এত লিটার। স্যার কাটাকুটি করুন না স্যার, 4 দিয়ে কাটলে 4 একে 4, 2 24, 4 6 24, 4 5 20, 4 6 24। স্যার এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 35, 4 8
32, 3 32, 4 8 32। স্যার 4 দিয়ে কাটলে 4 4 16, স্যার 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দুগুণে 8, স্যার 2 দিয়ে কাটলে 2, স্যার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, স্যার 36, 2 দিয়ে কাটলে স্যার কত হচ্ছে 18। স্যার তাহলে কত লিটার? 18 লিটার। স্যার এক বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার জল ধরে। তাহলে একটা বালতিতে আমরা 18 লিটার জল ধরাতে পারি। স্যার আর অঙ্ক আছে? হ্যাঁ আছে। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত, অর্থাৎ দৈর্ঘ্য 2.1 মিটার, দৈর্ঘ্য 2.1, আয়তঘনকার চৌবাচ্চা। তাহলে চৌবাচ্চাটির কিন্তু লিখতে হবে, হ্যাঁ, এরকম ডট ডট দিলে পরীক্ষাতে নাম্বার দেবে না, নাম্বারের জায়গায় ডট ডট দিয়ে দেবে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.1 মিটার। স্যার চৌবাচ্চাটির প্রস্থ কত? 1.5 মিটার। স্যার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জনপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? 2.1 লিটার মানে 21 ডেসিমিটার। স্যার 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। ধরি জলের গভীরতা বৃদ্ধি পায় কত স্যার? x ডেসিমিটার। স্যার তাহলে অ্যাকচুয়ালি যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে যতটা বৃদ্ধি পেল, ভাবো জল এতটা ছিল, জলবাবু এতটা ছিল, ধরো এতটা জল ছিল, এতটা জল ছিল, এবার জলের গভীরতাটা বৃদ্ধি পাচ্ছে কতটা? x, এই গভীরতাটা x, তাহলে x বৃদ্ধি পাচ্ছে। এবার তাহলে এই অঞ্চলটা কতটা জল ঢাললে বৃদ্ধি পাচ্ছে? 630। তাহলে এর যে আয়তন হবে, এই অঞ্চলটার যে আয়তন হবে 630 লিটার জলের তাই আয়তন। অর্থাৎ আমরা লিখতে পারি শর্তানুসারে ওই অঞ্চলটা তো আয়তঘনকার, ওই অঞ্চলটাও তো আয়তঘনকার, তাহলে আয়তঘনের আয়তন কত? শর্তানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানেও তো দৈর্ঘ্য 21, প্রস্থ 15, আর উচ্চতা কত? x ইকুয়াল টু কত? 630। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 630। স্যার কেন ডেসিমিটারে করলাম? ডেসিমিটারে এই কারণে করলাম যে এখানে যেহেতু 630 লিটার আছে, আর লিটার মানে 1 ঘন ডেসিমিটার, মাথায় রাখো 1 লিটার ইকুয়াল টু কত? 1 ঘন ডেসিমিটার। তাই আমি যেহেতু সবগুলোকে ডেসিমিটারে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে লিটারের সাথে তুলনা করা যায়। যদি এটা মিটারে থাকতো তুলনা করা যেত না। এই ভুলগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে করে, লিটার, মিটার, ডেসিমিটার, মানে এই যে এককগুলো যদি তোমার পরিবর্তন হয়ে যায় না, তাহলে কিন্তু জুইডুবি রাম্পা, জুইডুবি পারাম্পা হয়ে যাবে পুরো, ঠিক আছে? তো এটা করো না। 21 × 15, পারাম্পা করে কোনো লাভ নেই। 15 দিয়ে কাটলে 15 4 15 60, 15 দুগুণে 30 42, 21 দুগুণে 42, 2 ঘন ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে x কত হবে? x হবে 2 ঘন ডেসিমিটার। তাহলে ইকুয়াল টু x ইকুয়াল টু 2 ঘন ডেসিমিটার। এই সরি, ঘন কেন ভাই? ডেসিমিটার, শুধু ডেসিমিটার, 2 ডেসিমিটার। তাহলে গভীরতা, জলতলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। কেমন লাগলো আজকে ক্লাস? কমপ্লিট একদম প্যাকেজ, কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিক্যালের সাথে সাথে 10 ইয়ার্সের সাথে সাথে বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি দরকার? আর কিছু চাই? আশা করি ওয়ান শট, কম্প্যাক্ট ওয়ান শট হয়েছে এবং টাইম ওয়েস্টও একদম হয়নি। কতক্ষণ হয়েছে স্যার? 52 মিনিট সামথিং। স্যার 52 মিনিটে এই রকম কম্প্যাক্ট ওয়ান শটের জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তোমরা অপেক্ষা করছিলে, কিন্তু আমার এই কম্প্যাক্ট ওয়ান শটটা 52 মিনিটে বানানোর জন্য হয়তো 52 দিনের পরিশ্রম মিশে আছে। অর্থাৎ তোমাদের এই পড়ানোটা কতটা এফেক্টিভ করা যায়, কতটা ইন্টারেস্টিং করা যায়, কতটা তোমাদের সহজ সরল তোমাদের বদ্ধ করা যায়, তার জন্য তোমাদের এই ক্লাসের বাইরে অনেকগুলো রাত্রি, অনেকগুলো দিন আমি পরিশ্রম করে তবে এই ক্লাসে তোমাদের সামনে এসেছি ফুললি প্রিপেয়ার হয়ে। তাই আমিও রিকোয়েস্ট করব, এই ধরনের কম্প্যাক্ট ক্লাস, এই ধরনের উচ্চ মানের ক্লাস, এই ধরনের সহজ সরল প্রত্যেকটা ক্লাস আমি চাইবো হাত জোর করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, তোমাদের যারা সহপাঠী তাদের সাথে শেয়ার করে নাও। বিকজ বাংলার প্রত্যেক
প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাক, এটুকুই স্বপ্ন। তোমরা যারা দেখছো তারা তো শেয়ার করবেই, আপনারা যারা দেখছেন অর্থাৎ গার্জিয়ান, আপনারা বাবা মা যারা দেখছেন তারাও শেয়ার করবেন, দাদা দিদি যারা দেখছেন তারাও শেয়ার করবেন, এবং অবশ্যই যারা আপনারা টিচার দেখছেন তারাও আপনাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কোনো রকম কোনো ভুল করলে, ভুল পড়ালে, কোনো কিছু ভুল হলে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই খতিয়ে দেখা হবে। মানুষ মাত্রই ভুল হয়, তাই হতে পারে আমারও কিছু ভুল হচ্ছে, তাই আপনারাও আপনাদের মতামত জানাবেন। আশা করি সবাই তোমরা খুব ভালো থাকবে। অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজকে ফলো করবে, আর আশা করি আগুন এভাবেই জ্বালাতে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আরও একবার, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।